রিপ্লাই। এই যে গোটা পরিস্থিতিটা যে জায়গায় এই মুহূর্তে গিয়ে পৌঁছেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাধে, ভারত যে পক্ষ নেবে সেই পক্ষ একটা এক্সট্রা এনার্জি পেয়ে যাবে। ভারতের কাছে পরমাণু রয়েছে এবং ভারতের একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। আর কোন কোন ক্ষেত্রে ভারত সাপোর্ট দিলে সেই দেশটার পক্ষে প্লাস পয়েন্ট হবে? দেখুন, প্রথম যে জিনিসটা, প্রথম উত্তরটায় আমার একটা পয়েন্ট দেওয়ার আছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের যেই কনভেনশনাল কনসেপ্ট আমাদের কাছে আছে, যে দুটো অ্যাক্সিস হবে, সেই দুটো অ্যাক্সিসের মধ্যে যুদ্ধ হবে, সেইটার থেকেও বেশি আমার মনে হয় টুকরো টুকরো বিভিন্ন ভাগে বিভিন্ন দেশ যুদ্ধে লিপ্ত হবে এবং সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের স্টার্টিং পয়েন্ট। এবং কোথাও গিয়ে আমার হয়তো, খুবই শুনতে খারাপ লাগছে, কোথাও গিয়ে আমার হয়তো মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমরা আস্তে 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 সেটা ম্যাচিওর হওয়াটা দেখছি। এবার গেল ভারত কোন কোন দেশের পাশে দাঁড়াতে পারে, কেন দাঁড়াতে পারে। দেখো, ভারত অ্যাজ এ মিলিটারি পাওয়ার ইজ ভেরি হাই। ভারত কিন্তু মিলিটারি পাওয়ার হিসাবে এখন অবধি তার পূর্ণাঙ্গ মিলিটারি স্ট্রেংথ বিভিন্ন দেশের উপরে আক্রমণ করেছে, এরকম কোনো আমাদের ঐতিহাসিক বর্ণনা নেই বলেই আমরা হয়তো ভাবতে পারছি না যে ভারত অ্যাজ এ মিলিটারি পাওয়ার কতটা পাওয়ারফুল। কারণ ভারত কাউকে অ্যাটাক করে না, তার মানে ভারতের মিলিটারি পাওয়ার ক্যান বি এ ভেরি সারপ্রাইজিং এলিমেন্ট ফর ওয়ার্ল্ড ওয়ার 3 অর এনি কাইন্ড অফ হায়ার লেভেল কনফ্লিক্ট। মানে যে কোনো বড় কনফ্লিক্টের ক্ষেত্রে যদি এমন কোনো একটা দেশ উঠে আসে যে কিন্তু কোনো রকম হায়ার অর্ডারে তাকে কোনোদিন দেখাই হয়নি যে সে কীভাবে পরীক্ষণীয়ই নয়, সে কিন্তু একটা বিরাট সারপ্রাইজ হিসেবে উঠে আসতে পারে। সেক্ষেত্রে ভারত সেখানে একটা ভীষণ ফ্যাসিনেটিং পজিশনে আছে। সেকেন্ড, আমি এই জায়গাটা একটু আসবো যে এই যে কানাডায় যেখানে G7 এর বৈঠক হচ্ছে, প্রথম থেকে আমরা ভাবছিলাম যে কানাডায় যাবেন কিনা প্রধানমন্ত্রী, কারণ কানাডার সঙ্গে ভারতের একটা শীতল সম্পর্কের কথা জাস্টিন ট্রুডো থাকাকালীন ভীষণভাবে উঠে এসেছিল। তারপর আমরা দেখলাম যে কানাডায় গেলেন প্রধানমন্ত্রী। ভারত এই জায়গায় দাঁড়িয়ে কেন এতটা ফ্যাক্টর হতে পারে? তার কারণটা হচ্ছে, দেখো, ভারত কোনো অ্যাক্সিসে আছে না আছে সেটা পরের কথা। আমাদের কোথাও গিয়ে যখন ওয়ার্ল্ড পলিটিক্সকে অ্যানালাইসিস করছি, তখন আমার মনে হচ্ছে ভারতও একটা অ্যাক্সিস এবং ভারত নিজেও একটা অ্যাক্সিস তৈরি করছে। দেখো, একটা খুব মজার বিষয়, কানাডায় জাস্টিন ট্রুডো যখন ছিলেন তখন ভীষণ রকমভাবে অ্যাপলিটিক্যাল কথাবার্তা, ভীষণ রকম নন রিলেটিভ কথাবার্তা বলে ভারতকে আক্রমণ করেছে। পয়েন্টটা হচ্ছে হুইচ ওয়াজ আননেসেসারি। যেই মুহূর্তে সরকার বদলালো, যেই মুহূর্তে এমন একটা সিচুয়েশন এলো যে G7টায় ভারতকে ইনভাইট করা হলো, সেই মুহূর্তে দেখো অল স্টার্টেড স্ট্যান্ডিং টুগেদার। বাট ওয়াই? এইটার কারণটা হচ্ছে যে ভারতবর্ষর মধ্যে একটা ফ্যাক্টর আছে যেটা পৃথিবীর কোনো দেশের মধ্যে সে অর্থে তুমি পাবে না, সেটা হচ্ছে লং টার্ম ট্রাস্ট। এমন একটা দেশ যাকে বিশ্বাস করা যায়, এমন একটা দেশ যাকে সাথে নিয়ে চলা যায়। হয় না, ধরো তুমি একটা কোনো বড় পার্টিতে গেলে, দেয়ার আর লট অফ স্টার্স ইন দেয়ার, বাট কার পাশে দাঁড়িয়ে তুমি ছবি তুললে তোমার ভ্যালুটা বাড়বে, কাকে সাথে নিয়ে চললে তোমাকে লোকে সম্মানের চোখে দেখবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেই পাশে নিয়ে চলার দিকে ভারতবর্ষ সবসময় একটা ভীষণ জরুরি স্থানে আছে। তার কারণ ভারতবর্ষ অ্যাজ এ পাওয়ার, ভারতবর্ষ অ্যাজ এ টেরিটরি, ভারতবর্ষ অ্যাজ এ অ্যালাই, ভারতবর্ষ অ্যাজ এ পার্টনার ইজ ভেরি ট্রাস্টওয়ার্দি। কিন্তু আমেরিকার সঙ্গে লড়ার ক্ষমতা কি ভারতের রয়েছে? আমি প্রথমে মিলিটারির দিক দিয়ে আসি, কারণ ডোনাল্ড ট্রাম্প কখনো বলছেন যে আমার গাজা চাই, গাজা স্ট্রিপ চাই, কখনো তিনি কানাডাকে বলছেন 51তম অঙ্গরাজ্য হয়ে যেতে। সুতরাং আবার কখনো কখনো ডোনাল্ড ট্রাম্প বলছেন, এই যে পোস্টটা আমি একবার দেখাতে বলবো, যে এই টুইটটা করেছেন ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে চুক্তি সই করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম, এটা 16 তারিখের, মানে গতকালের একটা টুইট, সকলকে তেহরান ছেড়ে চলে যেতে বলবো। মানে এইরকম একটা হুমকি। তেল আভিভে আমেরিকার দূতাবাসে একটা ছোট্ট আঘাতের পর তিনি একেবারে তড়িঘড়ি G7 এর বৈঠক ছেড়ে বেরিয়ে চলে এলেন। তিনি দেশে এসে এই ধরনের টুইট করতে শুরু করে দিলেন। এই সামনা করার ক্ষমতা ভারতের কতটা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, যদি আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে বলেন বা ডিপ্লোমেসির মাধ্যমে বলেন, ভারতবর্ষ অনেক কাউন্ট, মানে গুণে দেখলাম আপনার কাছে কটা বন্দুক, আমার কাছে কটা বন্দুক, এইভাবে কাউন্টে বলেন, আমেরিকার সাথে কম্পিটিটিভ ভারতবর্ষ হতে পারে না। ভারতবর্ষের আর্মি অতটাও পাওয়ারফুল নয়। আর কিন্তু ভারতবর্ষের ডিপ্লোমেসিটা এতটাই পাওয়ারফুল যে ভারতবর্ষ কোনোভাবেই মিলিটারি কনফ্লিক্টে ডাইরেক্ট যাবে না। যে ভারতের মিলিটারি পাওয়ার
ডিপ্লোমেসির থেকে খানিকটা কম, সেটাই বা আমরা আজকের ডেটে দাঁড়িয়ে বলি কি করে? ভারতের কারণ power- পাকিস্তানকে যেভাবে নাস্তানাবুদ করেছে বুঝি। সেটা তো মিলিটারি Correct, সিস্টেমের correct, মাধ্যমেই আমি করেছে। বুঝি বলছি। পাকিস্তান কেঁপে কেঁপে উঠেছে একেবারে। অ্যাবসলিউটলি। পাকিস্তান কেঁপে ওঠা আর আমেরিকাকে কাঁপানো ইন এ মিলিটারি কন্ট্রেস্ট দুটো এক জিনিস নয়, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে আমেরিকার মিলিটারি পাওয়ার যেটা আছে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। কেন? আমেরিকা কিন্তু নিজেই উৎপাদক। এই যে ইন্ডাস্ট্রিয়ালি তারা যে তাদের ডিফেন্স বিভিন্ন ইকুইপমেন্টসকে ইভলভ করায় বা বিভিন্ন রকম ইনভেন্ট করে, সেই জন্যই তারা কিন্তু এতটা স্ট্রং মিলিটারি ওয়াইজ। তো ভারতবর্ষের মানে মস্তিষ্কটা, একটা মিলিটারি মাইন্ড তো আছে, ভারতবর্ষের মস্তিষ্কটা এতটা বোকা নয় যে আমেরিকার সাথে মিলিটারি ওয়াইজ কন্টেস্ট করতে যাবে, করবে না। কারণ করতে গেলে সেটা ভারতবর্ষের হিতে ফল হবে না। আমি যতই বড় ভারতীয় প্রেমী হই না কেন, আমি এই বোকা বোকা কথাগুলো কোনোদিনই সমর্থন করতে পারবো না যে আমেরিকার সাথে ভারতবর্ষ ফেস টু ফেস ফাইট করবে এবং ভারতবর্ষ জিতে যাবেন। দিস ইজ মানে অ্যাবসলিউটলি আননেসেসারি। বাট দুজনেই কিন্তু ভীষণ ম্যাচিওর্ড পাওয়ার, দুজনেই কিন্তু ভীষণ রেসপন্সিবল পাওয়ার। সেখানে আমেরিকা দেখো এত কিছু করছে, তো এত নিউক্লিয়ার পাওয়ার নিয়ে টিকা টিপ্পনি করছে। ইদানিংকালে আফটার ইন্ডিয়া হ্যাজ বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার, ইদানিংকালে আমেরিকা কিন্তু কোনোদিনই সেই অর্থে ভারতবর্ষকে নিউক্লিয়ার থিওরি নিয়ে অ্যাটাক করেনি। কেন করেনি? কারণ ভারতবর্ষ সম্পর্কে আমেরিকা জানে আজকের ডেটে ভারতবর্ষ যে স্থানে আছে বা অটল বিহারী বাজপেয়ীর সময় যে জায়গায় ছিল। আমি যদি আরেকটু পেছনে যাই, হোমি জাহাঙ্গীর ভাবা, আমেরিকা কিন্তু অনেক আগে থেকে ভেবে রেখেছে। আমি আরো টাইমলাইন সাজিয়ে তোমায় বলে দিচ্ছি। আমেরিকা ভারতবর্ষকে কখন সাবঅর্ডিনেট ভাবতো, দেখো আমেরিকার বরাবরই কাউকে না কাউকে খুব সাবঅর্ডিনেট ভাবাটা খুব দরকার, যে তুমি আমার আন্ডারে আছো, তুমি আমার সাথে গোটা আছো। বিশ্বকেই বোধহয় সেটা ভাবে। এক্স্যাক্টলি, এক্সেপ্ট ওয়ান, দ্যাট ইজ সোভিয়েত, যেটা পরবর্তীকালে আজকে রাশিয়ার ব্যাপারটা এসছে। সোভিয়েতকে আমেরিকা কোনোদিনই বাগে আনতে পারবে না, এটা আমেরিকাও জানতো, এবং আমেরিকা এই জন্য সোভিয়েতকে খেপায় না। দাঁতাল হাতিকে তুমি যত বড়ই বাঘ হও খেপা হবে না, কারণ জানো নয় পায়ে পিছিয়ে নেবে না, দাঁতে তুলে ঘুরিয়ে ফেলে দেবে তোমাকে। দুটো ক্ষেত্রেই তোমাকে ওর থেকে ডিস্টেন্স রাখতে হবে। এই জন্য যে হাতি আছে সে হাতির দিকে বাগে যায়। ইউক্রেনকে দিয়ে তো অতি সম্প্রতি অনেক খেলানোর চেষ্টা করলো। ইউক্রেন কেন, তুমি ইতিহাস থেকে দেখো না, সোভিয়েতের সাথে নিয়ে এই যে এনপিটি নিয়ে আজকে সবাই এত আলোচনা করছে, নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি, এই ট্রিটির মেন দুটো উদ্যোক্তা কে? সোভিয়েত অ্যান্ড আমেরিকা। সল্টের মেন দুটো উদ্যোক্তা কে? সোভিয়েত অ্যান্ড আমেরিকা। এরা দুজন কবে করেছে? 70-এর দশক থেকে করে যাচ্ছে এই জিনিসগুলো। কেন করছে? যাতে পাওয়ারটা লিমিটেড হয়ে যায়, দু একটা মানুষের হাতে ক্ষমতাটা থাকবে, বাকিরা তাদের থেকে দাদা একটা টোকেন দিন, দাদা একটা পারমিশন দিন, দাদা একটা লাইসেন্স দিন, আমিও গাড়ি চালাবো, এরকম করে করে অনুরোধ করে চালাবে। আজকের ডেটে পাওয়ার কিন্তু সেই রকম এক জায়গায় কেন্দ্রীভূত নেই, পাওয়ার ছড়িয়ে গেছে। এবং শুধু তাই নয়, ধরো তুমি যেই ঐতিহাসিক স্টেটমেন্টসগুলো করছিলে, সিআইএ কিন্তু অনেক জায়গাতেই অভিযুক্ত। কেমন অভিযুক্ত? তাদের উপরে সন্দেহের আঙুল ইন্ডিয়ার ক্ষেত্রে কম নেই। আমাদের